জুলাই সনদকে গ্রহণযোগ্য দলিল করার তাগিদ প্রধান উপদেষ্টার। বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিভেদ ঘটেনি রাজনৈতিক দলগুলোর। 15 অক্টোবরের মধ্যে সনদ সই করতে চায় ঐক্যমত্য কমিশন। বিএনপির সাথে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠক। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলেছেন আমির খসরু। পূজা ও খাগড়াছড়ির ঘটনাকে ঘিরে ফ্যাসিস্ট ও প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। খাগড়াছড়িতে 144 ধারা প্রত্যাহার, পরিস্থিতি স্বাভাবিক। পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্নের ষড়যন্ত্রের অভিযোগ ইউপিডিএফ ও জেএসএস এর বিরুদ্ধে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 15 অক্টোবরের মধ্যে জুলাই সনদের স্বাক্ষর প্রক্রিয়া শেষ করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। আর জুলাই সনদকে গ্রহণযোগ্য ও দ্রুত বাস্তবায়ন করতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজ বলেন, সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্যমত্যে না পৌঁছালে সরকারের কাছে একাধিক প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। জুলাই সনদের সার্বিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন। এ সময় কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ প্রফেসর ড. ইউনূসকে জানান, খুব শীঘ্রই জাতীয় ঐক্যমত্য কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। খোঁজখবর রাখছেন এবং আবারও আজকে সকালে বৈঠকে তিনি অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাওয়া এবং বাস্তবায়ন প্রক্রিয়া সহ বিশেষ সনদের জায়গাতে সনদকে সকলের গ্রহণযোগ্য করে সকলের স্বাক্ষরিত একটি রাজনৈতিক দলিলে পরিণত করা যায় কিনা সে বিষয়ে আমাদের তাগিদ দিয়েছেন। পরে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে ঐক্যমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের শুরুতে বক্তব্য দেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি জানান, রাজনৈতিক দলগুলো জুলাই সনদের বিষয়ে একমত হলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশন মনে করে সম্ভবত আপনারা সকলে মিলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এক জায়গায় আসতে পারবে। যদি সেটা না হয়, আমরা কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে। অবশ্যই 15 অক্টোবরের আগে এই প্রক্রিয়া শেষ করতে হবে। সামনে নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সাংগঠনিক ব্যস্ততা আছে, নির্বাচনী প্রস্তুতি আছে। আপনারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, সেগুলো যেন বাধাবিঘ্ন না হয় সেটা আমরা করতে চাই। তাছাড়া মেয়াদের দিক থেকে 15 অক্টোবরই হবে, তারও আগে আমরা এটা শেষ করতে চাই। 2 ধাপে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় 84টি সংস্কার প্রস্তাব বিষয়ে একমত হয় কমিশন। এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে 3য় ধাপে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসে ঐক্যমত্য কমিশন। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিগত প্রশ্নে পুরোপুরি একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। তবে এ বিষয়ে গণভোট আয়োজনের ক্ষেত্রে মোটামুটি একমত হলেও ভোটের সময় নিয়ে দ্বিমত রয়েছে দলগুলোর। 18 দিন বিরতি শেষে রবিবার আবারও বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। এদিন আলোচনা হয় জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে। এদিন বিএনপি সহ কয়েকটি দল জানায়, জাতীয় নির্বাচনের সাথে এ বিষয়ে গণভোট আয়োজন করা যেতে পারে। তবে এ বিষয়ে সংবিধানের 106 ধারায় সুপ্রিম কোর্টের মতামত গ্রহণের প্রস্তাব বিএনপির। অন্যদিকে জামায়াত এবং অন্য দলগুলোর দাবি, জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ প্রশ্নে গণভোট করতে হবে। এদিকে এনসিপি বলছে, গণভোট নিয়ে তাদের আপত্তি নেই, তবে গণপরিষদে পিআর সহ মৌলিক সংস্কারের গুরুত্বপূর্ণ বিষয় সমূহে নোট অফ ডিসেন্ট থাকলেও তা গৃহীত হয়েছে ধরে নিতে হবে। এদিকে 15 অক্টোবর কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে আশাবাদী কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেন সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যায় তার জন্য তারা সচেষ্ট হয়েছেন এবং বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন। তারা তাদের দলীয় অবস্থান থেকে সরে আসছেন, সকলের প্রতি সহিষ্ণু থেকে সহনশীলতা প্রদর্শন করে অন্যদের মতের প্রতি শ্রদ্ধাশীল থেকে একটি জায়গায় আসবার চেষ্টা হচ্ছে। তার মধ্যে আজকে আমরা এই বড় অর্জনটি করতে পেরেছি। জুলাই জাতীয় সনদকে পুরোপুরিভাবে যেভাবে আমরা ঐক্যমত্য হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে
জনরায়টা নেয়ার জন্য বলেছে সেটাই রেফারেন্ডাম। আমাদের অবস্থান যদিও আগে সংবিধান আদেশ ছিল, আমরা বলেছি হ্যাঁ জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি, করে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি এবং এটাও আমরা বলেছি এই গণভোটের রেজাল্ট যদি আমাদের বিপক্ষ যায় আমরা এখানে ছাড় দেব। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পথ উত্তরণে জাতিসংঘ সহায়তা করবে বলেও জানান তিনি। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘ আবাসিক মিশনের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বৈঠকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক অবস্থা এবং নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমির খসরু বলেন, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হয়েছে, কিভাবে রোহিঙ্গা প্রত্যাবর্তন হবে এবং এ বিষয়ে কিভাবে জাতিসংঘ বাংলাদেশকে সহায়তা করবে তা নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখায় ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসকে ধন্যবাদ জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে রোহিঙ্গার বিষয়টা, রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং রোহিঙ্গাদের ওখানে যে আজকে মানবেতর জীবন যাপন করছে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। Very important moment now in the lead up to the elections in February. As the UN, we're doing what we can to support the Election Commission and to make sure that everything is in place at a technical level to do what we can support the next few months. এদিকে শিক্ষা নিয়ে বিএনপি আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, দেশের শিক্ষার মান উন্নয়নে অর্থের চেয়ে বেশি প্রয়োজন সুশাসনের। তারা বলেন, প্রাথমিক শিক্ষকদের মান তৃতীয় শ্রেণীতে রেখে প্রথম শ্রেণীর নাগরিক তৈরির পরিকল্পনা সঠিক নয়। বক্তারা বলেন, সারা দেশে কয়েক লাখ শিক্ষক রয়েছে যাদের বেতন $100 মাত্র, যা দিয়ে শিক্ষার সঠিক মান উন্নয়ন সম্ভব নয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আমানুল্লাহ বলেন, সঠিক রাজনৈতিক ইচ্ছা ও পরিকল্পনা ছাড়া শিক্ষা, স্বাস্থ্য সহ কোনো খাতেই উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নে অর্থ নয়, প্রয়োজন সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মামুন আহমেদ বলেন, গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনামলে দেশে নৈতিকতা ও মূল্যবোধের যথেষ্ট অবক্ষয় হয়েছে। এ থেকে উত্তরণে প্রয়োজন টেকসই পরিকল্পনা। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উপর জোর দেন তারা। আলোচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মাদ্রাসা প্রতিনিধিরাও অংশ নেন। পূজা ও খাগড়াছড়ির ঘটনাকে ঘিরে ফ্যাসিস্ট ও প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের পূজা মণ্ডপে ডক্টর মোহাম্মদ ইউনূসের চেহারার সাথে মিল রেখে অসুরের প্রতিমার সাথে বাংলাদেশে অসুরের মুখে দাড়ি লাগানোর যোগসূত্র রয়েছে। অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। খাগড়াছড়িতে একটি মেয়েকে ধর্ষণের গুজব ছড়িয়ে পাহাড়ে অশান্ত করার পায়তারা করা হয়েছে। পরে মেডিকেল রিপোর্টে প্রমাণিত হয়েছে ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো দাবি করে উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যেও তারই যোগসূত্র দেখা যাচ্ছে, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। গতবারের ন্যায় এবারও সারা দেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ, নির্বিঘ্ন এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়িতে ভোর 6টা থেকে 144 ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। এর আগে
জুম ছাত্র জনতার ব্যানারে ডাকা সড়ক অবরোধ স্থায়ীভাবে প্রত্যাহার করায় স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি। জুম ছাত্র জনতার মিডিয়া সেল থেকে বলা হয়, গত 1 অক্টোবর প্রশাসনের সাথে দ্বিতীয় দফা বৈঠকে 144 ধারা প্রত্যাহার ও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা সহ 8 দফা দাবি তুলে ধরা হয়। প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দাবি আদায় না হলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় 8 দিন পর আজ ভোর 6টা থেকে 144 ধারা প্রত্যাহার করে প্রশাসন। ভারতের সহযোগিতায় ইউপিডিএফ ও জেএসএস পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছে সিএইচটি সম্প্রীতি জোট। চট্টগ্রাম প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে রক্ষা করা এবং ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিএইচটি সম্প্রীতি জোটের সমন্বয়ক থুয়াইচিং মংসাক। তিনি অভিযোগ করেন, কখনো বাঙালি কখনো অবাঙালির মধ্যে দাঙ্গা, কখনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর আধিপত্য বিস্তারের লড়াই, কখনো সেনাবাহিনী ও সাধারণ জনগণের উপর বর্বরোচিত হামলার মধ্য দিয়ে ভারতীয় সহযোগিতায় ইউপিডিএফ ও জেএসএস পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে। সংবাদ সম্মেলনে ভারতপন্থী ইউপিডিএফ ও জেএসএস পরিচালিত সব ধরনের চাঁদাবাজি, হত্যা, গুম ও বিদেশি ষড়যন্ত্র অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়। ধুকে ধুকে চলছে গাইবান্ধার দরিদ্র প্রসূতিদের একমাত্র ভরসাস্থল মা ও শিশু কল্যাণ কেন্দ্র। দীর্ঘদিন প্রতিষ্ঠানটিতে মেডিকেল অফিসার ও অ্যানেস্থেসিস্ট নাই। গর্ভবতীদের চেক আপ ও স্বাভাবিক প্রসবের কাজ করানো হচ্ছে 2 জন পরিদর্শক দিয়ে। গাইবান্ধা থেকে ফিরোজ কবিরের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধায় পুরাতন হাসপাতাল রোডে দানশীল এক ব্যক্তির জমিতে প্রসূতিদের জন্য সরকারিভাবে গড়ে ওঠে মাতৃসেবা কেন্দ্র। 2000 সালে নাম পাল্টে করা হয় মা ও শিশু কল্যাণ কেন্দ্র। দরিদ্র জনগোষ্ঠীর কাছে সহায়ক হলেও গত 4 বছর ধরে জনবল সংকট থাকায় স্থবির হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। সিজারিয়ান অপারেশন কক্ষ থাকলেও চিকিৎসকের অভাবে বন্ধ এর কার্যক্রম। অ্যাম্বুলেন্সটিও রয়েছে অচল অবস্থায়। মাত্র 2 জন পরিদর্শিকা দিয়ে চলছে স্বাভাবিক প্রসবের কাজ। এতে ঝুঁকি বাড়ায় আতঙ্কিত রোগী ও স্বজনরা। এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ক্লিনিকের দালাল চক্র। নর্মাল ডেলিভারি আমরা করতে পারি, সমস্যা নাই। তারপর নর্মাল ডেলিভারি করার জন্য তো আমাদের এখানে কোনো ওষুধপত্র নাই, সব বাইরে থেকে নিয়ে আসা লাগে। এই জন্য গরিব রোগীরা তো অনেক হেজিটেশন ফিল করে। দিতে গেলে 2 টাকা কম হয়, সেখানে তো মানুষ গরিব মানুষ আসে। আমার তো হচ্ছে টাকা পয়সা নাই যে আমরা সেই ঘরে যাব। আমাদের 10টার সময় আসতে বলছে, আমরা 10টার সময় আসছি, কই কেউ নেই। তো আমরা রসনবাগ থেকে আসছি, আবার যাব, আবার আসবো। মেয়েটার হলো কাজ করে নিয়ে গেছি, মেয়েটা বেশি সুস্থ না, কি ওষুধ দিল কি না দিল। আমাদের যদি সেরকম টাকা পয়সা থাকতো তাহলে তো আমরা ক্লিনিকে যেতাম, ভালো পরিবেশে নিয়ে যেতাম। টাকা নাই জন্যই তো এখানে আছি, কই এখানেও তো কোনো সেবা টেবা কিচ্ছুই নাই। আসে দেখতেছি যে এখানে আসলে বিভ্রান্তি, কোনো ডাক্তার নাই, কোনো ভালো চিকিৎসা পাইতেছি না এখানে। তবে সমস্যা সমাধানে উচ্চ মহলে বিষয়টি অবহিত করা হয়েছে জানিয়েছেন পরিবার পরিকল্পনার এই কর্মকর্তা। যিনি সিজার অপারেশন করেন এই পোস্টে আসলে দীর্ঘদিন ধরে আমাদের ডাক্তার নাই, এবং শুধু সিজারিয়ান অপারেশনের ডাক্তার হলেই তো চলবে না, আবার অ্যানেস্থেশিয়ার ডাক্তারও লাগে, এবং অ্যানেস্থেশিয়ার ডাক্তার সেটাও আমাদের নেই। আমার সুপারভিশন কার্যক্রম আমার স্থবির হয়ে গেছে, আমার ক্লিনিক্যাল কাজ স্থবির হয়ে গেছে। স্যারকে বলেছি যদি অফিসারগুলো আসে তখন আমরা মনে করি যে গাইবান্ধার যে সিজারের যে অপারেশনের যে শূন্যতা এটা কেটে যাবে। প্রতিষ্ঠানটি সচল রাখতে দ্রুত পদক্ষেপ চায় স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দুর্গাপূজার ছুটি শেষে খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস খোলার প্রথম দিনেই চলছে চাকসু নির্বাচনের প্রচারণা। 15 অক্টোবর হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন। কিন্তু প্রচারণার প্রথম দিন থেকেই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বন্ধ হয়ে যায় ক্যাম্পাস। বন্ধের মধ্যে হল, কটেজগুলোতে প্রার্থীরা প্রচারণা চালালেও বন্ধের পর আজ ক্যাম্পাস খোলায় শুরু হলো চাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচারণা। বিভিন্ন ফ্যাকাল্টি থেকে শুরু করে চায়ের দোকান কিংবা ক্যান্টিন সব জায়গাতেই চালানো হচ্ছে প্রচারণা, চলছে কুশল বিনিময়। প্রার্থীরা শুনছেন ভোটারদের নানা প্রত্যাশার কথা। 35 বছর পর অনুষ্ঠিতব্য চাকসু হল ও সংসদ নির্বাচনে এবার 908 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলেদের নদী ও সাগরে মাছ ধরা দিন দিন অনিশ্চিত হয়ে পড়েছে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির আতঙ্কে
নাফ নদীতে মাছ ধরা হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। অভিযোগ পাওয়া গেছে চলতি বছরেই আরাকান আর্মি ধরে নিয়ে গেছে মাছ শিকারে যাওয়া ৩২৫ বাংলাদেশি জেলেকে। অনিশ্চিত জীবন কাটছে পরিবারগুলোর। এদিকে বিজিবি বলছে জেলেরা অসাবধানতায় জল সীমা অতিক্রম করায় ঘটেছে এ ধরনের ঘটনা। কক্সবাজার থেকে মশিদুর রহমান খোকনের পাঠানো তথ্যছবিতে দেখুন বিস্তারিত। সাগরে মাছ ধরে সেগুলো বিক্রি করাই জেলেদের আয়ের একমাত্র উৎস। অথচ এই জীবিকাই এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নাফ নদীর জেলেদের জীবনে। অভিযোগ পাওয়া গেছে কিছুদিন আগেই টেকনাফ সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর থেকে 4টি ট্রলার সহ অন্তত 25 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এ নিয়ে গেল 1 বছরে আরাকান আর্মি 325 জেলেকে ধরে নিয়ে যায়। এর মধ্যে 189 জেলে ও 27টি নৌযান ফেরত আনা হয়েছে। জিবি, কোস্টগার্ড ও সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি জানানো হলেও তেমন কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে দুশ্চিন্তা আর অনিশ্চয়তার জীবন কাটছে আরাকান আর্মির হাতে আটকে পড়া জেলেদের পরিবারগুলোর। তাদের ফেরার পথ চেয়ে দিন কাটছে স্বজনদের। ওই অবশ্যই থাকবে যখন আরাকান আর্মি এখানে আসে বাংলাদেশের সীমান্তরে ধাওয়া করে নিয়ে যাচ্ছে, লোক জেলেদেরকে ধাওয়া করতেছে, বিভিন্ন ধরনের হুমকির মুখে আছি। তাও কি করব, পেটের জ্বালাতে অবশ্যই মাছ আহরণ করতে হচ্ছে। আর তো চলছে সমস্যা হয়ে যাবে বেশি, আরো বেড়ে হইলে খাইতে হলে বেশি কষ্ট। জেলেরা যেন জলসীমা অতিক্রম না করে সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন ও রামুর বিজিবি সেক্টর। ধরে নিয়ে যাওয়া জেলেদের দ্রুতই ফেরত আনার প্রক্রিয়া চলছে বলেও আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের। নাফ নদীতে যদি আসলে তারা সীমানা ক্রস করে সেই ক্ষেত্রে মাছ ধরাটি আবার বন্ধ হয়ে যেতে পারে। আসলে এই ক্ষেত্রে তাদেরকে বারবার সচেতন করার পরও এই ঘটনাগুলো একটু কমেছে, আগে আরো বেশি হতো, এখন কমেছে। যে 5 জনের ঘটনা আপনি বলেছেন সেটির সত্যতা আমরা জানি, সেটা আমরা জানি। আমরা ইতিমধ্যে সেগুলো সীমান্ত রক্ষা বাহিনী এবং কোস্টগার্ডকে জানিয়েছি। আমরা আশা রাখি যে তারা নিরাপদে ফিরে আসতে পারবে। সবসময় তাদেরকে আমরা সতর্ক করি, সেন্সিটাইজ করি, যেন কোনোভাবেই তারা মাছ ধরার সময় যেন সীমান্ত অতিক্রম না করে। সীমান্ত যদি অতিক্রম না করে সেই ক্ষেত্রে আসলে মিয়ানমারের ওই পাশে কারোই কোনো ক্ষমতা নাই আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য। অপহৃত জেলেদের ফেরত আনতে প্রশাসনের আশ্বাসেও উদ্বেগ কাটছে না ভুক্তভোগী পরিবারগুলোর। অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে টঙ্গীতে মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন ভাট। সভা শেষে টঙ্গী এলাকার বিভিন্ন জায়গায় 31 দফার লিফলেট বিতরণ করা হয়। সাংগঠনিক সভা ও র্যালি করেছে মাদারীপুর শিবচর থানা দত্তপাড়া ইউনিয়ন জাকের পার্টি। এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর 1 আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী SM মাসুদউদ্দিন আহমেদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছে ময়মনসিংহ উত্তর জেলা তাঁতি দলের নবগঠিত কমিটি। এ সময় নবগঠিত কমিটিকে শপথ পড়ান তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন সংগঠনের ময়মনসিংহ উত্তর জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান ও সদস্য সচিব মোহাম্মদ আজিজ। নির্বাচনী তফসিল ঘোষণার আগে নভেম্বরে নিজস্ব অর্থায়নে তিস্তা পরিকল্পনা শুরুর দাবিতে রংপুরে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। সংগঠনের প্রধান সমন্বয়কারী বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে নগরীতে পদযাত্রা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকার বরাবর স্মারকলিপি দেয় আন্দোলন কমিটির নেতারা। দাবি আদায়ে 9 অক্টোবর উপজেলায় গণমিছিল ও সমাবেশ, 16 অক্টোবর রংপুর বিভাগের 5 জেলার 10 উপজেলার নদীর তীরবর্তী 11টি স্থানে একযোগে মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, জুলাই জাতীয় সনদ ঘোষিত না হয় এর যদি আইনি ভিত্তি না থাকে তাহলে বর্তমান সরকারের 424 দিনের রাষ্ট্র পরিচালনা অবৈধ হয়ে যাবে। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের স্থানীয় একটি মাদ্রাসায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্প হয়েছে। তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে ও ইউকে প্রবাসী আবুল হুসাইনের পৃষ্ঠপোষকতায় ক্যাম্পে অন্তত 1000 রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। দুপুরে ক্যাম্পটি পরিদর্শন করেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিভাগীয় শহর রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ব্যানারে শহীদ শিক্ষক শামসুজ্জোহার সমাধিতে শ্রদ্ধা জানায়। উপস্থিত ছিলেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির, জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন ও এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এশা সহ প্যানেলের অন্য সদস্যরা। সাভারের গ্যান্ডায় বিওয়াইএফসিতে আলোচনা সভা সহ নানা আয়োজন করে ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। এতে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর। দিবসটি উপলক্ষে ঝিনাইদহে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। দিবসটি উপলক্ষে র্যালি আলোচনা সভা হয়েছে সিলেট, টাঙ্গাইলেও। সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোক্তাদির চৌধুরীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। পৌর মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক ঘুরে কাউতুলি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় প্রতিবাদ সমাবেশ। বেতন বৈষম্য নিরসনে 6 দফা দাবিতে চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের সামনে সকালে শুরু হওয়া এই কর্মসূচি দাবি না মানা পর্যন্ত চলবে বলে ঘোষণা দিয়েছেন নেতারা। স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা সহ 5 দফা দাবিতে ময়মনসিংহে অংশীজনদের সাথে মতবিনিময় সভা করেছে সরকারি মাধ্যমিকের শিক্ষক কর্মকর্তারা। নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদ এই সভার আয়োজন করে। লালন কন্যা খ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ফরিদা পারভিন স্মরণে কুষ্টিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে কুষ্টিয়া জেলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই স্মরণ সভায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ খালেদুজ্জামান মিজান। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জুলাই সনদকে গ্রহণযোগ্য দলিল করার তাগিদ প্রধান উপদেষ্টার। বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিভেদ ঘটেনি রাজনৈতিক দলগুলোর। 15 অক্টোবরের মধ্যে সনদ সই করতে চায় ঐক্যমত্য কমিশন। বিএনপির সাথে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠক। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলেছেন আমির খসরু। পূজা ও খাগড়াছড়ির ঘটনাকে ঘিরে ফ্যাসিস্ট ও প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। খাগড়াছড়িতে 144 ধারা প্রত্যাহার, স্বাভাবিক পরিস্থিতি। পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্নের ষড়যন্ত্রের অভিযোগ ইউপিডিএফ ও জেএসএস এর বিরুদ্ধে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।